হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য দীঘা থেকে একটি ঘটনা সদ্য ঘটে যাওয়া নিয়ে এসেছি। দেখো, এর আগেও অনেক ঘটনা তোমাদের আমি দীঘার বলেছি। তোমরা সতর্ক হয়েছো। এমনকি অনেক পরিবার, ভাই বোনরা, তোমরা যারা ফ্যামিলি নিয়ে দীঘা ট্যুর করতে গেছো, আমার কাছ দিয়ে তোমরা আগে জেনেছো কোন হোটেলটা ঠিক, কোন হোটেলটা ভুল। এমনকি আমার ড্রাইভার যে গাড়ি চালায় ভাই, ও যদি দীঘা যায় কাউকে নিয়ে খুব ক্লোজ, তো হয়ে যায় গাড়ি চালাতে চালাতে আমার কাছে জিজ্ঞেস করে। পুরী গেল রিসেন্ট ওর মামা আর মামি, তো সেখানেও আমাকে জিজ্ঞেস করেছিল পুরীতে এরকম হোটেলে কোনো রকম কিছু আছে কিনা, ওরা আগে বুকিং করে যায়। তো আমি সচরাচর তোমাদের এগুলো জানিয়ে থাকি, যেগুলো দেখো আমি তো নিজস্বভাবে কোনো রকম জানি না, আমার অভিজ্ঞতা না, যারা যায় তারাই আমাকে কিন্তু সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করে। দিদিভাই, এই আমি হোটেলে ছিলাম, এই রুমে এত নাম্বার রুমে এই ঘটনা ঘটেছে। তো আমি যেইটুনি সেই তথ্যগুলো তোমাদের মুখ থেকে পাই, আমি সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। আজকেও তোমাদের সামনে এরকমই দীঘার একটি ঘটনা আবারও নিয়ে আসলাম। ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তো ঘটনাটা ঘটে হচ্ছে মে মাসে, 2025-এর মে মাসে। তারা 7 তারিখে দীঘা যায়। তো বলে, দিদিভাই, আমি, আমার হাজবেন্ড আর আমার মা, আমার কোনো বেবি তখনও পর্যন্ত মানে কনসিভ করেনি, তারপরে ওর এখন ও প্রেগনেন্ট। তো বলে, দিদিভাই, আমি আমার মাকে নিয়ে যেতে চাইনি, কারণ আমার মা হাঁটা চলা সেরমভাবে করতে পারেন না। তো আমার হাজবেন্ড অনেক করে বলল, দেখো বয়স হয়েছে, উনি তো আর এদিকে ওইদিকে যেতে পারেন না। একটা সময় ছিল যখন বাবা মা আমাদেরকে ঘুরিয়েছেন, তখন আমরা ছোট ছিলাম, শিশুকালে। এখন যেহেতু আমরা বড় হয়েছি, বাবা মায়ের বয়স হয়েছে, তো বাবা মা এখন শিশু হয়ে গেছেন। ওনাদের তো আর পায়ে জোর নেই সেরকমভাবে কোথাও যাবেন বা কিছু, মনে একটা সাহসও বয়সের সাথে সাথে সাহসটাও কিন্তু কমে আসে। ট্রেনে বাসে যাওয়া, হোটেল বুকিং করা, এগুলো অনেক সময় হয় কি মানুষের বার্ধক্যর জন্য সেগুলো কিন্তু আর আসে না। তখন যদি কেউ সাথে করে নিয়ে যায় তাহলে তাদের খুব সুবিধা হয়। তো দিদিভাই বলেন যে আমার হাজবেন্ড আমাকে বলল, তোমার মাকে নিয়ে চলো। তা মাকে নিয়ে আমরা যাই। এবার ঘটনাটা ঘটে, আমরা প্রথমে ভাবি যে আমরা ওল্ড দীঘাতে একটি হোটেলে উঠবো, কিন্তু ওল্ড দীঘাতে গিয়ে দেখলাম হোটেল রেট প্রচুর হাই। মানে আমরা একটা জায়গায় ঘুরতে গেলে, আমরা তো সেরকম কেউ গভর্নমেন্ট সার্ভিস করে না, আর হিউজ পরিমাণে আমাদের কাছে টাকা নেই। আমরা দুদিনের জন্য ঘুরতে যাই, মোটামুটি একটা 1200-2000-এর মধ্যে রুম হলেই আমাদের জন্য সুবিধা হয়। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো আমরা ওল্ড দীঘায় যেই হোটেলগুলো মোটামুটি যাই, কম দামেরও হোটেল ছিল। এবার দেখো, হোটেলে থাকার মতো তো একটা সেরকম জায়গা থাকতে হবে না, যে কোনো হোটেলে তো ওঠা যায় না পরিবারকে নিয়ে, একটা হাইজেনিক মেনটেনের ব্যাপার থাকে। তো দিদিভাই বলেন যে আমি, আমার হাজবেন্ড আর আমার মা, আমরা প্রথমে ওল্ড দীঘায় একটু ঘোরাঘুরি করি, কিছু হোটেল ভিজিট করি, যেখানে 4000 টাকা, 4500, 5000, মোটামুটি 3800-র নিচে কোনো রুম নেই আমাদের কাছে, সেটা প্রচুর। তো আমরা তখন মনে করলাম যে এখানে আর রুম নেওয়া যাবে না, পছন্দর ব্যাপার থাকে। তো আমাদের যে ড্রাইভার ছিল, ড্রাইভার মিন্স এখানে আমি একটু ওপেনলি বলি, অ্যাকচুয়ালি ও ড্রাইভার বলতে যে দাদাভাই ছিলেন, মানে আমার যে দিদিভাই ঘটনাটা বলেন, ওনার হাজবেন্ড একজনের মানে আগে গাড়ি চালাতেন। তো সেই মালিক বলে যে তোরা যখন পরিবার নিয়ে যাচ্ছিস আমার গাড়িটা নিয়ে যা, ঘুরে আয়। হয় না, একটা খুব ক্লোজ হয়ে গেলে হয় এটা, যা ঘুরে আয়, তেলটা ভরে নিবি, তুই তো ড্রাইভ করতে পারিস, নিয়ে যা। তো সেইভাবেই সে আবার কি করে, একটা ড্রাইভার নেয়, কারণ পরিবারের মধ্যে থেকে সে ড্রাইভ করে যাবে। তো সে আবার একটা ড্রাইভার নেয়, সে আবার খুব ক্লোজ ফ্রেন্ড তাদের। তো সে বলে যে আমি অনেকদিন দীঘা ঘুরিনি, ঘুরে আসবো। সে কোনো টাকা পয়সা কিন্তু নেয় না। সেই অর্থে বললাম ড্রাইভার, টোটাল ওরা 4 জন যায়, মানে পরিবারে তো 3 জন, দিদিভাই দাদাভাই আর তার মা, আর ড্রাইভারকে নিয়ে 4 জন। তো কথা হয়, তখন সে ড্রাইভার বলে যে দেখো, আমি তো এরকম অনেক ভাড়া নিয়ে আসি,
যদি তোমরা নিউ দীঘায় যাও তাহলে ওখানে কিন্তু ভালো ভালো হোটেল একটু কম টাকার মধ্যে পাওয়া যাবে। তো সেই বুঝে তারা ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘায় চলে যায়। নিউ দীঘায় গিয়ে তারা একটা ভালো হোটেল পায়, আর হোটেল ভাড়া ছিল মোটামুটি ওদের বাজেটের মধ্যে। তা ওরা সেই রুমটা নেয়। একটা রুম দেয়, রুম নাম্বার ছিল 107, মানে 107 নম্বর রুম। তো সেই রুমটা ওদের দেয়, সেটা ছিল দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে একটা রুমের পাশের রুমটা। দিদিভাই বলছে হোটেলটা খুব সুন্দর, বেশ, মানে এত কম রেট ওই হোটেলে, মানে আমরা হলে তো ঢুকতামই না। এত সুন্দর একটা বড় হোটেল, কিন্তু রুম রেট বেশ রিজনেবল, আমাদের মধ্যে হয়ে যায়। তো তারা হোটেলটা নেয়, নেওয়ার পর গিয়ে তারা স্নান করতে যাবে। তা দিদিভাইয়ের মা বলে যে সন্ধ্যাবেলা আমি সমুদ্রের ধারে যাব, এখন আর আমি যাব না, কারণ বুঝতেই পারছো কলকাতা থেকে তারা এতটা রাস্তা গেছেন, প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা রাস্তা। তো সেখানে দিদিভাইয়ের মায়ের তো বয়স হয়েছে, ওই হাঁটুতে ব্যথা যেটা হয় আসলে বয়সকালে। তো তার মা বলে যে জামাই তুমি আর মেয়ে দুজনে স্নান করে এসো। তো ড্রাইভারকে একটা ছোট্ট ড্রাইভারের রুম দেয় তারা সেই হোটেলে, ড্রাইভারও তাদের সাথে স্নান করতে যাবে। অ্যাকচুয়ালি ড্রাইভার বলতে দাদাভাইয়ের বন্ধু, খুব ভালো। তার মা রুমে থাকে, তারা তিনজনে স্নান করতে চলে যায়। তখন ঘড়িতে মোটামুটি টাইম হচ্ছে ওই 11টা, সকাল 11টা। তাড়াতাড়ি চলে যায় তারা, ভোর ভোরে যেহেতু কলকাতা থেকে রওনা দেয়, তো নিজেদের গাড়িতে অতটা টাইম লাগে না। তারা স্নান করতে যায়। তো দিদিভাইয়ের মা রুমে থাকে। দিদিভাইয়ের মায়ের সাথে কিছু ঘটনা রুমে ঘটে। দিদিভাইয়ের মা সেই জিনিসটা কোনো খারাপ সাইড ভাবেনি যে ভূত পেট বা কোনো রকম কিছু হতে পারে। দিদিভাইয়ের মা ভাবেন যে পাশের রুমেও লোক আছে, যেই তুলি পর্যটক ছিল, ভাবছে হয়তো তাদের দুটো বাচ্চা ছিল, দেখেছে হয়তো তারা আওয়াজ করছে, গেটে আওয়াজ হয়, তারপরে নানা রকমভাবে বাথরুমের শব্দ হচ্ছে। তো সে আর ওইসব কোনো কিছু খেয়াল করেনি, কিন্তু কিছু কিছু আওয়াজ হয়, একটু সন্দেহ হয়, কিন্তু আবার মনে ভাবে যে পাশের রুমে থাকার জন্য মানুষ আছে, তারা হয়তো করছে। সে ঘুমিয়ে পড়ে, বয়স্ক মানুষ ঘুমিয়ে পড়ে। তো দিদিভাইরা প্রায় 1টা 1:30টার সময় স্নান টান করে সমুদ্রের দিকে আসে। আসার পর যথারীতি গেটে বেল বাজায়, তো তার মা উঠে এসে দরজাটা খোলে। তারা ভিতরে আসে, একে একে স্নান টান করে। তার দিদিভাই বলে মা চলো খেতে যাব, নিচে যাব। তো তার মা তখন একটা শাড়ি পরে তাদের সাথে একসঙ্গে তারা 4জন খেতে যায়। এইদিকে ড্রাইভার আর তারা 3জন পরিবারে। তো তারা খেতে চলে যায়, খাবার টাবার খায়, যে যার মতো পছন্দ খায়। তো যেহেতু ড্রাইভার যিনি ছিলেন, ওটা দাদাভাইয়ের বন্ধু, তো সে কোনো টাকা পয়সা তো নেয়নি, ড্রাইভারই যেহেতু করেছে, গাড়িটা ড্রাইভ করে নিয়ে গেছেন। তো দাদাভাই বলেন যে তুই যা খাবি কোনো টাকা পে করবি না, কারণ তুই যতই ঘুরতে আসিস না কেন, তোর তো একটা পারিশ্রমিক হয়, তুই তো গাড়ি চালাস, তো তোকে আমি খাওয়াবো। তো যা খায় সেটা দাদাভাই কিন্তু টাকাটা বেয়ার করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, তারা খেয়ে রুমে আসে। রুমে আসার পর দিদিভাইয়ের মা বলে যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি শোবো, তোরা সন্ধ্যাবেলা তৈরি হয়ে নিবি বাইরে যাওয়ার জন্য, আমাকে ডাকবি, আমি উঠে এই শাড়িটা পরেই চলে যাব, আমার আর কি আছে। দিদিভাইয়ের মা শুয়ে পড়ে। দিদিভাই দাদাভাই তারা টিভি চালিয়ে টিভি দেখে, বাড়িতে ফোন করে, বলে ভালো করেছিস, এসব কথাবার্তা হয়। একটা সময় গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে যখন মোটামুটি উঠে একটা সময়, তখন বিকেল 5টা বেজে গেছে, বাইরে হালকা হালকা তখনও আলো আছে। তো ওই সময়টা অন্ধকার হবার তো না, একটা গরম গরমের সময়, তো ভালো আলো আছে। দিদিভাই উঠে ফ্রেশ হয়ে, দাদাভাই দিদিভাই রেডি হয়ে তার মাকে ডাকে। তো তার মা উঠে বলে যে চল, ভালো ঘুমটা হয়েছে খাবার পর, বেশ শরীরটা হালকা লাগছে, একটু ঝরঝরে মনে হচ্ছে। তা মাকে নিয়ে যায়। তো ড্রাইভারকে ফোন করতে দাদাভাই বললো কিরে, আমরা সি বিচের কাছে যাচ্ছি, যাবি? বললো তোমরা যাও, আমি ফোন করে নেবো, গেলে আমি একটু শোব। তো যাই হোক, ও ড্রাইভ করে গেছে, তার আগের দিনও ও অন্য গাড়িতে ভাড়া খেটেছে। তো এইদিকে 3জনে তারা পরিবারে চলে যায়, ড্রাইভার কিন্তু যায়নি। বসে নিউ দীঘায়, ওখানে তো বসার অনেক জায়গা আছে, একটা জায়গার দিকে তারা বসে। 3জনে বসে চা খায়, দাদাভাই ডিম সেদ্ধ খায়, মাসিমা মানে দিদিভাইয়ের মা, মাসিমা
একটু মুড়ি মাখা খায়, দিদিভাই ফুচকা খায়, এরকম সমুদ্র ধারে গেলে আমরা সবাই আনন্দ করি। তো খায়, সমুদ্র ধারে অনেকটা টাইম বসে যেহেতু উনি বলেছে ১১টার সময় মানে ক্লোজ হয়ে যাবে গেট হোটেলের, তো ১১টার মধ্যে ঢুকতে বলা হয়েছে। আমরা জানি, আমরা দীঘা পুরী যেখানেই যাই আমাদের হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে রাতে এই সময় লক করে দেওয়া হবে, এর মধ্যে ঢুকে যাবেন। তো তারা ৯টা ওই ১০-১৫র দিকে সি বিচের ধার থেকে উঠে তারা রুমে চলে যায়। এবার রুমে গিয়ে তারা ভাবলো যে খাবারটা যদি খেয়ে রাতের, তাহলে মনে হয় নিচ থেকে ভালো হতো, কারণ মাকে নিয়ে আবার বেরোতে হবে। তো দিদিভাই তখন মাকে বলল যে মা, এখন তুমি জামার মানে শাড়িটা খুলো না, চলো আমরা আগে খাবারটা খেয়ে আসি। তো তখন তার মা বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে চল। তো তারা ৩ জনে আবার নিচে নামবে খেতে। তো তারা এসে হোটেল থেকে খাবার খায়, একদম সামনে একটা হোটেল নিয়ারেস্ট ছিল। তারা ওখান থেকে খাবার খেয়ে তারা কিন্তু আবার রুমে গিয়ে শুয়ে পড়ে। রাতের বেলা দিদিভাইয়ের মা দিদিভাইকে বলে যে জানিস, আজকে সকালবেলা যখন হোটেলে ঢুকলাম, তোরা এই হোটেলে আসলি, হোটেলটা কি ভালো। তখন দিদিভাই অবাক হয়ে তার মাকে বলল, কেন মা, তুমি হঠাৎ এই কথা বলছো? তখন তার মা জানায় যে না রে, তোরা যখন ছিলিস না হোটেলে নানা রকম শব্দ হচ্ছিল, তবে আমি জানি না, মনে হয় পাশের রুমে লোক ছিল, তারা মনে হয় আওয়াজ করছিল, আমি অনেক রকম শব্দ পেয়েছি। দিদিভাই তখন হেসে বলল, আরে না না, ওই পাশের বাচ্চা ছিল দুটো, ওরা হয়তো শব্দ করছিল। দাদাভাই তখন পাশ থেকে বলে উঠলেন যে পাশের রুমে কিন্তু এখন আর কেউ নেই, কারণ এই রাতের বেলা আমি যখন বিকেলবেলা বেরোলাম তখন লক্ষ্য করেছো? দিদিভাইকে বলে যে পাশে কিন্তু লক করা, আর এখনও দেখলাম লক করা। দিদিভাই বলল, তাহলে হয়তো হতে পারে যে তারা হয়তো বেরিয়ে গেছে, ঘুরতে টুরতে কোথাও গেছে, সবাই তো আর ঘুরতে এসে রুমে থাকে না, ঘোরে, তো হয়তো কোথাও ঘুরতে গেছে। তার দাদাভাই তখন বলেন যে হ্যাঁ, হতেও পারে। তো যাই হোক, এই কথা বলতে বলতে তারা টিভিতে একটা প্রোগ্রাম চালায়। ৩ জনই দেখে, মা তো শুয়ে পড়ে, বলে টিভির সাউন্ড একটু আস্তে কর, সে ঘুমিয়ে পড়ে। দিদিভাই আর দাদাভাই দুজনে মিলে শুয়ে শুয়ে টিভি দেখছে। হঠাৎ করে তখন জাগনা অবস্থা, ১২টা বাজেনি কিন্তু রাত। হঠাৎ করে বাথরুমের যে কলটা, সেই কলটা না মানে হঠাৎ অটোমেটিক্যালি নিজে নিজে জল পড়ছে। তো হট করে দাদাভাই বলল, কি গো, তুমি কল বন্ধ করনি? তুমি তো লাস্টে কলে গেছিলে, দেখো কলটা খোলা, আওয়াজ হচ্ছে। দিদিভাই তখন উঠে বসে বলছে, না, কল তো আমি বন্ধ করেছি, কখন আমি বাথরুমে গেছি, কল এখনো খোলা, হয়তো টিভির সাউন্ডের জন্য শোনা যায়নি। তো দিদিভাই গিয়ে কলটা বন্ধ করে দেয়, দিয়ে এসে শোয়। দাদাভাই ঘুমিয়ে পড়ে। দাদাভাই বলছে, আমি চোখে ঘুম আসছে শুনলাম, তুমি টিভিটা বন্ধ করে শুয়েও, না হলে আস্তে করে দিও, কারণ খামোকা গা গা করে টিভি চলবে, হোটেলের লোকরা বলবে না সকালবেলা যে আপনি টিভি চালিয়ে রেখেছিলেন রাতের বেলা সারা রাত, এরকম একটা মনে ভেবে বলে টিভিটা তুমি নয় আস্তে করে দাও, চললেও বোঝা যাবে না, না হলে পরে বন্ধ করে দিও। দিদিভাই কিন্তু আস্তে করে দিয়ে টিভি দেখতে 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 চোখটা জাস্ট লাগে। দিদিভাইরা পরপর যে দুটো বেড রয়েছে, একটা মা শুয়েছে, একটা দিদিভাই দাদাভাই শুয়েছে, তার মাথার দিকে হচ্ছে তাদের ব্যালকনিটা। ব্যালকনি না ডবল শাটার, একটা কাচের উইন্ডো আছে, মানে টানা, পর্দা দেওয়া ভিতর দিয়ে। তো সবে দিদিভাই সবে মাত্র ঘুমিয়েছে, চোখটা লেগেছে, বালিশে মাথা দিয়ে এরকম করে চিত হয়ে টান হয়ে শুয়ে রয়েছে। হঠাৎ দিদিভাই বুঝতে পারে যে ওই কাছের উইন্ডোটা কেউ যেন খুলছে, বন্ধ আছে, খুলছে। একটা দেখবে বহু মানে মাস ধরে যেটা ব্যবহার হয় না, হঠাৎ করে যদি কেউ খুলে না, একটা ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হয়, ময়লা পড়ে তো যে চ্যানেলটা থাকে, তো সেখানে একটা আওয়াজ হয়। দিদিভাই সাথে সাথে উঠে ভাবলো কি মা গেছে, দেখে না মা তো পাশে শুয়ে রয়েছে, দাদাভাইও পাশে শুয়ে রয়েছে। দিদিভাই তখন ভাবলো কী হলো, মাথার সামনে ব্যালকনি তো কাছের গেটটা কে খুলছে। দিদিভাই পেছনে তাকায়, পর্দা দেওয়া বলে দিদিভাই বুঝতে না পেরে দিদিভাই উঠে
দিদিভাই যখন পর্দাটা সরায় তখন দেখছে যে কাঁচটা কিছুটা কাঁচ খোলা, কিছুটা কাঁচ খোলা, কিন্তু বাইরের দিকে হ্যাঁ একটা মেয়ে ওই বেলকুনিতে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার বয়স আনুমানিক 12 বছর, 10-12 বছরের একটা মেয়ে। দিদিভাই দেখে হঠাৎ খুব চমকে যায়। কাঁচটা খোলা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দিদিভাইয়ের দিকে পেছন করে বাইরের দিকে কিছু যেন উঁকি দিয়ে নিচের দিকে দেখছে। দিদিভাই সাথে সাথে খাটের মধ্যে এসে বসেই দাদাভাইকে ডাকে, এই এই ওঠো ওঠো, এই ওঠো। দাদাভাই উঠে বলছে, কি হয়েছে? বলছে, এই আমাদের বেলকুনিতে না দেখো কি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বলছে, একটা মেয়ে কোথা দিয়ে আসবে? মেয়ে কোথা দিয়ে আসবে? বলছে, তুমি চলো। দাদাভাই বলছে, চলো তো। দাদাভাই তাড়াতাড়ি করে উঠে পর্দাটা সরায়, সরিয়ে দেখে না বেলকুনিতে কেউ নেই। পর্দাটা যেরকম মানে খোলা ছিল ওরকমই খুলে দেখে যে কিছুই নেই, কিন্তু দরজাটা খোলা। তখন দিদিভাইকে বলছে, তুমি ঘুমাও, তোমার ঘুমের দরকার। তুমি দেখো কী সব আলতু ফালতু বকছো, কোথায় মেয়ে দেখলে তুমি? কেউ তো নেই। দিদিভাই বলে বোঝাতে পারছে না যে আমি সত্যি সত্যি একটা মেয়েকে দেখেছি, 10-12 বছরের মেয়ে, মুখ দেখতে পারিনি, আমার দিকে পেছন ঘোরা ছিল। মেয়েটার একটা চুল মানে এখানটা বলে না পনিটেল, ওরকম পনিটেল একটা বাঁধা ছিল। ছোট্ট বাচ্চা মেয়ে, একটা পিঙ্ক কালারের ফ্রক পরা, খালি পায়ে ছিল। তো বলছে, কই কেউ তো নেই। দাদাভাই আবার ওই শাটার গেটটাকে লক করে দেয় ভিতর দিয়ে, যাতে আর খুলতে না পারে। বলছে, তোমার ঘুমের দরকার, তুমি ঘুমাও, ঠিক মতো রাতেও ঘুম হয় না বাড়িতে, এখানে এসব তুমি ঘুমাচ্ছ না। দিদিভাই বলছে যে আমি ঘুমাচ্ছিলাম, তাও দাদাভাই বলছে তুমি শোও। তো দিদিভাইকে হাত ধরে নিয়ে গিয়ে বলছে, তুমি আগে শোও, শান্ত করে শোও তো, মাথায় হাত বুলিয়ে দেয়। বলছে, তুমি ঘুমাও, ওসব কিচ্ছু না। তো দিদিভাই ঘুম তো আর আসে না, যা দেখেছে নিজের চোখে সেটা তো বলে বোঝাতে পারছে না, তার হাজবেন্ড সেটা বিশ্বাসও করছে না। বলছে, দেখো যদি এখন বেশি কথা বলো মা উঠে যাবে। এমনি মা বলছিল যে একটা আওয়াজ টাওয়াজ পেয়েছে, একটা আওয়াজ টাওয়াজ পেয়েছে কিছু, যখন হোটেলে আসি আমরা সকালবেলা। আবার যদি এসব শোনে মা ভয় পাবে, মায়ের তো বয়স হয়েছে। আর এইসব আলোচনা করো না, ওসব কিচ্ছু না। কে থাকবে? সব থেকে বড় কথা, আমরা ঘরে 3 জন মানুষ রয়েছি, ভিতর থেকে দরজা লক। তুমি হয়তো কিছু ভুল দেখেছো, নাহলে স্বপ্ন দেখেছো। দিদিভাই ভাবলো হয়তো যে এত করে যখন বলছে সত্যি তো কেউ নেই, কেউ বা আসবে কি করে, তাহলে হয়তো হ্যাঁ আমি হয়তো স্বপ্ন দেখেছি। দিদিভাই মনে মনে কিন্তু এই জিনিসটা ভাবে। দেন দিদিভাই কিন্তু শুয়ে পড়েন, ঘুমাচ্ছে। হঠাৎ করে দাদাভাই কিন্তু দিদিভাইয়ের কথাটা মনে মনে চিন্তা করে যে এর আগে তো এরকম কোনোদিন ভুল হয়নি ওর দ্বারায়। ও তো অনেক পড়াশোনা করেছে, বাড়িতে কাজকর্ম করতো, কিন্তু ও তো এরকম কোনো সময় ভুলভাল বকবে না, আজকে কেন হলো? এবার দেখো, হোটেল মাত্রই বা হসপিটাল মাত্রই খারাপ জিনিস থাকে, এটা আমরা জানি। তো দাদা ভাইয়েরও এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বা ফেসবুক থেকে অনেক রকম এই ভুতুড়ে কাণ্ড দাদাভাই অনেক শুনেছেন। দাদাভাই হয়তো কাউকে প্রকাশ করেন না ভূত পেত আত্মার বিষয়, কিন্তু দাদাভাই এইসব ঘটনা শুনতে ভালোবাসেন। তো দাদাভাই এর আগেও শুনেছে যে আমার ঘটনা না, অন্য কোনো ঘটনা শুনেছেন যে এরকম ভূত প্রেত থাকে বা কিছু। দাদাভাই কিন্তু ঘুমাননি, ওটা মনে মনে চিন্তা করছে। দাদাভাই ভাবছেন কালকের দিনটা তো থাকবো, ওরকম হলে কালকে ঘুমাবো, আজকে রাতের বেলা আমি জেগেই থাকি। যদি কোনো রকম কিছু থাকে তাহলে সকালে আমি হোটেলটা চেঞ্জ করব, মানে রুম চেঞ্জ করে নেবে। তো দেখছে যে দিদিভাই ঘুমাচ্ছে, উনি তাকিয়ে দেখে ও অগরে ঘুমাচ্ছে। দাদাভাই চুপচাপ ওই টিভির দিকে তাকিয়ে রয়েছে। টিভি তো চলছে, টিভি তো বন্ধ হয়নি, টিভির দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ দাদাভাই দেখে যে রুমের মধ্যে দিয়ে একটা শ্যাডো গেল, একটা শ্যাডো যেই দিকে দাদাভাই শুয়ে রয়েছে ওই দিকে কোণের দেয়ালটা দিয়ে এই কোণের দেয়ালে একটা শ্যাডো, ঠিক একটা বাচ্চা মেয়ে, 10 থেকে 12 বছরের একটা মেয়ের হাইট যেরকম হয় ওই রকমই ফ্রক পরা, খুব মানে অস্পষ্ট, জলসে জলসা ভাষা ভাষা হয় না, ঠিক এরকম কাউকে দৌড়ে যেতে দেখলো। দাদাভাই না সাথে সাথে উঠে বসে, উঠে বসে ভালো করে রুমের মধ্যে দেখছে। দাদাভাই ভাবছে আমি কি দেখলাম,
আমি কি দেখলাম, সত্যি কি কেউ আছে রুমে? কেউ কি গেল? সত্যি তো একটা বাচ্চা মেয়ের মতো একটা শ্যাডো দেখলাম। আবার নিজের মনকে বোঝাচ্ছে যে না, না, এরকম কিছু না। হয়তো আমার মিসেস আমাকে বলেছে, তার জন্য হয়তো আমি সেটা মনে, মনে ভাবছি। তাই হয়তো আমি কোনো ছাওয়া ওরকম কিছু ফিল করলাম। এটা হতেই পারে না। দাদাভাই এটাই ভাবছেন। তো দাদাভাই বলল, "না।" দাদাভাইয়ের রাত্রে জাগার আগ্রহটা আরও যেন ধীর হয়ে গেল। দাদাভাই ভাবলেন, রাত্রে যাই হোক আমি ঘুমাবো না, জেগেই থাকবো। দাদাভাই চুপচাপ ওই টিভির দিকে তাকায়, একবার চোখটা বুজে আসে, একবার দিদিভাইয়ের দিকে দেখে, একবার তার মায়ের দিকে দেখছে, শাশুড়ি মায়ের মানে তার মায়ের দিকে, একবার ঘুরে সরছে, এরকম করতে 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 রাত যখন আনুমানিক 2:30 কাছাকাছি হবে, দাদাভাই চোখে প্রচণ্ড ঘুম, আর নিজেকে ধরে রাখতে পারছে না। কারণ দাদাভাইও সেরকম দুপুরে একটু ঘুমিয়েছে, আর তো ঘুম হয়নি। তো দাদাভাই চোখে ঘুম আসছে, দাদাভাই একটা সময় ঘুমিয়ে পড়ে। যখন দাদাভাই ঘুমিয়ে পড়ে, ঠিক তার কতক্ষণ পর সেটা তারা বলতে পারেনি, কিন্তু কেউ একজন দাদাভাইয়ের গালে আস্তে আস্তে এরকম এরকম করে কেউ একটা হাত দিচ্ছে, ঠান্ডা একটা হাত, বাচ্চার নরম হাত দেয়। দাদাভাই যখন ঘুমের ঘোরে চোখটা আলতো করে এরকম খোলে, সাথে সাথে দেখে একটা বাচ্চা মেয়ে, খুব বিকট তার দৃশ্য, চোখগুলো অতিরিক্ত বড়, নাকটা একটু বোচা, আর দাঁত বের করে খুব বিকট একটা ফ্যাকাশে তার রূপ। মানে যে দেখেছে সেই জানে, ফলে মেয়েটার চোখটা এতটাই বড়, আর চোখের যে গুলিগুলো থাকে না আমাদের এই মণি গুলিগুলো, বলছে বলগুলো না যেন ঠিকরে চোখ থেকে বেরিয়ে আসছে। এত আমাদের চোখটা তো অনেক বড়, আমাদের চোখটা একটা শেপে দেওয়া রয়েছে যা ছোট বড়, কিন্তু চোখের এই মণিটা আমাদের, এটা কিন্তু অনেক বড়, যেটা ভিতরে অবশিষ্টটা রয়েছে। বলছে পুরো চোখের না এই বলটা যেন বাইরের দিকে ঠিকরে বেরিয়ে এসছে। দাদাভাই এটা দেখেই মা করে চিৎকার করে ওঠে। দিদিভাইয়ের সাথে সাথে উঠে দাদাভাইয়ের কাঁধ ধরে বলছে, কি হলো, তুমি চিল্লালে কেন, কি হয়েছে বলো, কি দেখেছো? তখন দাদাভাই বলছে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি, তুমি যেটা বলেছো সেটা সঠিক। তখন তার মা উঠে বলছে, আমি তোদের বলেছিলাম না যে এই ঘরের মতো কিছু আছে। আমিও যখন ছিলাম আমিও বুঝতে পারছিলাম যেন আমার পা কেউ টিপে দিচ্ছে। মানে দাদাভাইয়ের মায়ের যখন একা ছিল, সকালবেলা স্নান করতে গেছিল দাদাভাই দিদিভাই, তখন দাদাভাইয়ের মা যখন ঘুমিয়ে পড়েছিল, বলছে আমার পা কেউ টিপে দিচ্ছিল, একটা বাচ্চা মেয়ের হাতের মতো আমি পেয়েছি। তখন বলছে যে তাহলে এই রুমে কিছু আছে। দিদিভাই তো কান্নাকাটি শুরু করে, তার মা তাকে বলে, কাঁদিস না, কিছু হবে না। তো তখন যে দিদিভাইয়ের শাশুড়ি ছিলেন, উনি তখন গীতা পড়েন তো বাড়িতে, গীতা পাঠ করে উনি, ওই বসে বসে গীতার কিছু সারা অংশ উনি তখন বসে বসে পাঠ করতে থাকেন। আস্তে আস্তে ভোর হয়, ওর মধ্যে আর কোনো কিছু হয়নি। ভোরবেলা দাদাভাই একবার রিসেপশনে নামে, দেখে রিসেপশনে কেউ আসেনি, তখন বাইরের গেটও খোলা হয়নি। দাদাভাই আবার চলে যান, আবার দাদাভাই কিছুক্ষণ পর আসেন। আসতে তখন থেকে যে বাইরের হোটেলের গেট খুলছে, খুলছে, যে খুলছে সে দাদাভাইকে দেখে ভয়তে রীতিমতো মানে চমকে ওঠে। বলছে, কি ব্যাপার, আপনারা এত সকালবেলা? তখন বলছে যে আমার মিসেস, আমি, আমার শাশুড়ি মা, আমরা 107 নম্বর রুমে আছি দোতলায়। আপনাদের ওই রুমটায় কিছু কি ঘটেছে কোনো দিন, ঠিক করে বলুন। দাদাভাই খুব চিৎকার চেঁচামেচি করে। এবার চিৎকার চেঁচামেচি শুনে হোটেলের যে নিচে যারা ছিল গ্রাউন্ড ফ্লোরে কিছু রুমের তারা বেরিয়ে আসে। তখন তারা ওখানে জমায়েত হয়, কি হয়েছে। এবার দেখো, সবাই না মানুষ, এমন একজন মানুষ, মানুষ ধর্মটাই এরকম, কারণ যদি কোনো রকম খারাপ হচ্ছে, কোনো রকম কিছু ঘটছে, সেটা না উপভোগ করতে খুব ভালোবাসে বেশিরভাগ মানুষ। তো সবাই দাঁড়িয়ে সেটা খুব মজা করে শুনছে, কেউ আবার ফোনে রেকর্ডিং করছে। দাদাভাই খুব রেগে যান। দাদাভাই রেগে গিয়ে তখন হোটেলের ও ছেলেগুলোকে বলছে, আপনি ম্যানেজারকে ফোন করুন, আমি ম্যানেজারকে জিজ্ঞেস করব যে এই রুমে 107 নম্বর রুম আপনারা দিয়েছেন, আমাদেরকে এই রুমে কোনো রকম কিছু মানে ঘটেছে কি না। তো তখন ওরা বলছে, না ম্যানেজার তো এখানে নেই, ম্যানেজার আসতে পারবে না, উনি উড়িষ্যায় গেছে ওনার কোনো কাজে।
তো তখন বলছে, তাহলে ম্যানেজারকে যখন পাবো না, তোমরা ওই রুম চেঞ্জ করো। তা হোটেলের যেসব মানে রিসেপশনে বা হোটেলে যারা বয় থাকে তারা বলছে, না আমরা ওই রুম আপনাকে চেঞ্জ করে দিতে পারবো না, আপনারা তাহলে অন্য রুম দেখে নেন, অন্য হোটেল দেখে নেন। তখন দাদাভাই বলছে, তাহলে একদিনের পয়সা রিটার্ন করো। বলছে, না আমরা রিটার্ন করবো না, কারণ প্রবলেমটা আপনাদের। এত হোটেলে লোক আছে, হোটেলের লোকের সাথে তোমরা কোনো দিন পারবে না, আর ওরা টাকা ফেরত দেয়ও না। আর কোনোভাবে তুমি বুঝিয়ে, মানে ওরা সবই বোঝে, তুমি বুঝিয়ে বলতে পারবে না যে আপনাদের এই রুমটায় হন্টেড কোনো একটা কিছু ঘটেছে। হাসবে, উল্টে আরও ৫টা হোটেলের লোক এসে তোমাকে যাচ্ছে তাই করে ছোট করবে। ওদের একটা একত্ব ভাব আছে। যাই হোক, তো দাদাভাই দেখলো যে না, এখানে বলে কিছু হবে না, সুবিধা না ওরা। তো দাদাভাই তখন উপরে গিয়ে মাকে বলে, মা যা গেছে গেছে, একদিনের ভাড়া, চলো আমরা অন্য রুমে থাকবো, অন্য হোটেলে চলে যাব। তখন যে ড্রাইভার ছিল, ড্রাইভার ভাইকে সব ফোন করে বলে যে, জানিস তো এরকম এরকম আমাদের রাতে হয়েছে, আমার মনে এই জন্যই আমাদের কাছে রুম রেটটা কম নিয়েছে। তারপর তারা যত বেলা হয় তারা রুমটা ছাড়িনি, ভাবলো যাকে একটা দিন যেরম করে হোক আমরা রাতটুকুনি দিনে ঘুমিয়ে রাতটুকুনি জেগে কাটিয়ে দেবো। কারণ ওই যে প্রথমেই বললাম, তারা একটা বাজেট নিয়ে ঘুরতে গেছে, তারা আবার অন্য একটা হোটেলে যাবে, একদিনের টাকা মিস, মানে সেটা তাদের কাছে বাজেটের বাইরে, বাধ্যতামূলক তাদেরকে ওখানে থাকতে হবেই। তখন ড্রাইভার বলল যে, উম, কি করা যাবে, রাতটুকুনি থেকে যাও, কারণ অন্য জায়গায় গেলে আবার ড্রাইভারেরও রুম রেট কত নেবে না নেবে, ওখানে ৩০০ টাকা নিয়েছিল, অন্য জায়গায় ৫০০ টাকা করে নেয়। মোটামুটি ওরা ২-৩টে হোটেল ঘুরেছে। তো সব ভাবনা চিন্তা করে ওরা ওখানে ওই রুমে থেকে যায়। বলছে সারাদিনটা তারা হোটেলের থেকে বেরোয়নি, রুমের মধ্যেই ছিল, ঘুমিয়েছে, খেয়েছে। বিকেলবেলা একটু তারা বেরোয়, বেরিয়ে একটু মন্দির টন্দির যায়, ওই বেলায় একটু ঘুরে তারা আবার সন্ধে সন্ধে চলে আসে। বলছে মানুষ ঘুরতে যায় কেন? ঘুরতে যায় একটু আনন্দ করার জন্য, কিন্তু আমাদের ওখানে গিয়ে আনন্দ তো হয়ই নি, অফুরন্ত একটা ভয় মনের মধ্যে কাজ করছে যে আজকে রাতে কি হতে চলেছে, আমাদের সাথে কি হবে, বাচ্চা মেয়েটাই বা কে, কেনই বা দেখা দিচ্ছে। তো যাই হোক, তিনজনে তিনজনের মতো করে রাতে জেগে রয়েছে। দিদিভাই বলছে, আপনি বিশ্বাস করবেন না, আমরা তিনজনই মেয়েটাকে দেখলাম, মেয়েটা অনায়াসে বাথরুমের ভিতরে হেঁটে চলে গেল। রুমের যেইখানে তারা শুয়ে রয়েছে, দিদিভাই দাদাভাইয়ের যে বেডটা ছিল দেয়ালের কোণে, ওই দেয়ালের কোণ থেকে হেঁটে গিয়ে বাথরুমে ঢুকে গেল। পরিষ্কার একটা 10 থেকে 12 বছরের মেয়ে, পিঙ্ক কালারের, হালকা বেবি পিঙ্ক কালারের একটা ফ্রক পরা, একটা পনিটেল করা চুলটা, মেয়েটার গায়ের রং ফর্সা, আরও যেন ফ্যাকাশে একটা লাগছে। মেয়েটা হেঁটে চলে গেল। তো খুব ভয়ের মধ্যে তারা লাস্টে কি করে, ব্যালকনিতে বালিশ চাদর নিয়ে গিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিয়ে ব্যালকনিতে শুয়ে থাকে তিনজনেই। রুমটা যেহেতু রুমের মতো দেখেছে, রুমটা পুরো লক করে দেয়, দিয়ে ওখানে শুয়ে থাকে। ওরকম করে তারা কোনো রকম ভোর রাত অবধি, যখন পাখি ডাকে চারপাশে, ভোরের আলো ফুটছে, তখন ওরা রুমের মধ্যে এসে বেডে যে যার মতো একটু শান্তি করে শোয়। তারপর তারা ভোর যখন হয়, সবার চোখে ঘুম, অক্লান্ত না, রাতের বেলা ঘুম নেই, আগের দিন ঘুম নেই, ভোরবেলা ঘুমিয়ে পড়ে। 10টার সময় তাদের রুম যেটুনি ছাড়ার কথা, 10টার সময় হোটেলের লোকরা এসে ডাকে। তখন তারা বলে, আপনাদের রুম 10টার মধ্যেই ছাড়তে হবে। দিদিভাই দাদাভাই সাথে ঝগড়া হয়, তারা আরও 2 ঘন্টা সময় নেয়, 12টা 15-য় তারা রুম থেকে বের হয়। হোটেলের লোক কিন্তু আর কিছু বলেনি, চুপচাপ ছিল, কারণ জানে যে বেশি কিছু বললে হতে পারে আমাদের এই হোটেলটার বদনাম হয়ে যাবে। হোটেলটা কিন্তু নিউ দীঘায় বেশ বড়, দেখলে যে কোনো মানুষ ভাববে রুমের ভাড়া খুব বেশি, খুব বেশি। কারণ ওই অল্প বাজেটে 1200-2000-এর মধ্যে ওই ইম্পসিবল ওই রুমে।
যেই হোটেলের কথা বলেছে সেই হোটেল আমি চিনি, আমি খুব ভালো করেই জানি। তো যাই হোক, পরে দাদাভাই, দিদিভাইরা যখন হোটেলে বেরোনোর সময় যখন রিসেপশনে তো একটা মানে তোমার সিগনেচার করতে হয়, ওরা একটা স্লিপ কেটে দেয়। ওই সময় জানতে পারে যে ওই হোটেলের ভাড়া মিনিমাম 1 নাইট ৪,৩০০ টাকা। তাহলে তাদেরকে কি করে ১৬৯০ টাকায় দিয়েছিল? ১৬৯০ টাকায় তাদের দিয়েছিল ড্রাইভার রুম ছাড়া, ৩০০ টাকা ছাড়া। কি করে দিয়েছিল? তার মানে ওই রুমটায় অ্যাকচুয়ালিও ভুতুড়ে হোটেলের লোকও জানে, যা ভুতুড়ে হোটেলে মানে ভুতুড়ে রুমে থাকবে। পড়েই থাকবে কেন? থাকবে। কারণ ওই সময় মোটামুটি সব আর কি রুমগুলোর মধ্যেই লোক ছিল। এবার যেহেতু দিদিভাই, দাদাভাই উঠেছে, তারা ওই রুমটা খুলে নেয়। কিন্তু ওই রুম অ্যাকচুয়ালিও ভাড়াই দেওয়ার কথাই না। কারণ ওই রুমে একটা ঘটনা ঘটে গেছে। এবার বলি কি ঘটনা? তারা তো বলে যে, "আমরা তো কোনোদিন এই হোটেলে আসবোই না। আমাদের আত্মীয় পরিজন আমরা কলকাতায় গিয়ে সব্বাইকে এই হোটেলের কথা বলবো যেন কেউ না আসে এই হোটেলে। আপনারা ব্যবসা করছেন হোটেলকে পর্যটক দিয়ে, আর আপনাদের এরকম ব্যবহার।" যাই হোক এইসব কথা-টথা বলে। হোটেলের যারা বয় বা রিসেপশনে ছিল তারা কোনো কথা বলেনি। কারণ আরও পর্যটক ছিল তো, তারা কোনো রকম কথা বলেনি। বললে কথা বাড়বে। তো দাদাভাই, দিদিভাই, ড্রাইভার সবাই বেরিয়ে যায় ওখান থেকে। বেরিয়ে তারা একটু আগে এসে, যেহেতু সকালবেলা অনেকটা সময় যাক না, তারপর ঘুমায়, হোটেলে কিছুই খাওয়া হয়নি, তো তারা বেরিয়ে ভাবলো একটা জায়গায় তারা একটু জলখাবার খাবে, চা কফি নেবে, যে যেরকম খেয়ে কলকাতার উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। তো তারা একটা রেস্টুরেন্ট দেখে ওই হোটেল থেকে মানে ১৫ মিটার দূরে হবে একটা রেস্টুরেন্টে তারা দাঁড়ায়। এবার তারা গিয়ে ওখানে চা মানে ৪টে চা অর্ডার করে। ফুল কাপ চা অর্ডার করে বসে থাকে। এবার বলে যে কে কী খাবে? কেউ ডিম টোস্ট খাবে, কেউ কচুরি খাবে, কেউ পরোটা খাবে, তো অর্ডার দিচ্ছে। আর এই সময় তার মা, দাদাভাইয়ের মা আর দাদাভাই তারা আলোচনা করছে যে এই হোটেলে আর কোনো দিন আসবো না ভুল করেও। আর সবাইকে বলে দেবো এই হোটেলে তোরা কেউ যাবি না। হ্যাঁ, ওই হোটেলে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। নাহলে পারে ওই বাচ্চা মেয়েটা কে হবে? সবাই দেখেছে, শুধু দিদিভাইয়ের মা কিন্তু দেখেনি। দিদিভাইয়ের মা দেখেননি, কিন্তু দিদিভাই, দাদাভাই দেখেছেন। তো এই নিয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ করে ওই যে হোটেলে যায়, তো সেই হোটেলটা ফাঁকা ছিল। কোনো পর্যটক বা কেউ ছিল না, খেতে আসেনি। ফাঁকা। হোটেলের ছেলেরা রয়েছে আর দিদিভাই, দাদাভাই, ড্রাইভার, তার মা ৪ জন রয়েছে। তো সেই ছেলেটা তখন হাসতে, হাসতে যে অর্ডার নিচ্ছিল, সে তখন জিজ্ঞেস করে যে, "আপনারা কোন হোটেলে ছিলেন?" তখন দাদাভাই হোটেলের নাম বলে। বলছে, "আচ্ছা, আচ্ছা।" তো দাদাভাই বলছে, "এই হোটেলে আমরা ১০৭ নম্বর রুমে ছিলাম। এরকম, এরকম জানো ভাই দেখেছি।" তখন বলছে, "হ্যাঁ, ওই রুমে তো ভাড়া দেয় না। আপনাদের ওই রুমে ভাড়া দিল কেন?" তখন দিদিভাই বলছে, "ভাই ওই রুমে ভাড়া দেয় না মানে? তোমরা কি কিছু জানো?" তখন বলছে, "দেখুন বলবেন না তো।" তখন দিদিভাই, দাদাভাই বলছে, "আমরা ওই হোটেলে কোনোদিন যাবোই না। দীঘাতে যদি রুম না পাই রাস্তায় থাকবো। পুলিশ থানায় গিয়ে থাকবো। আমরা যাবোই না। তা আবার ওখানে রুমের কোনো প্রশ্নই ওঠে না। ওদেরকে কেন বলবো?" তখন দিদিভাই, দাদাভাই বলছে যে, "আমরা এই রুমে এই হোটেলে কোনোদিন আসবোই না। আর আমরা বলবো কাকে? কি হয়েছে বলো?" তখন বলে যে, এরকম একজন বউ তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে একটি ছেলের হাত ধরে। সে স্বামী ছিল না। তো যেহেতু উনি চলে আসে, ছেলেটা কোনো কারণে, এটা শোনা যায় পরে, যে ছেলেটা কোনো কারণে বউটাকে বলে যে, "তোমার ১২ বছরের মেয়েকে নিয়ে আমি থাকবো না। তুমি যদি থাকো তাহলে তোমাকে আমার বাড়িতে তুলতে পারি, সেটা আমার মা-বাবা মেনে নেবে। কিন্তু এত বড় মেয়েকে নিয়ে আমি আমার বাড়িতে উঠতে পারবো না।" তখন তার মা, মেয়েটির মা বলে যে, "তাহলে কি করব?" তখন তারা ওই ছেলেটি আর মানে সে বউটা প্রচুর ড্রিঙ্ক করে, করে মেয়েটাকে ওখানে হোটেলের মধ্যে তার মাই মার্ডার করে। মার্ডার করে। করার পর তারা ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ধরা পড়েছিল। তো তারপর থেকে ও আত্মাটা ওখানে থাকে। এই ছিল আমাদের আজকের দীঘার ঘটনা। মানে কি বলবে বলো তো? কি বলবে? মানে অদ্ভুত লাগে না বিষয় কিছু, আমরা এরকম, এরকম জানতে পারি
এটা কতটা সত্যি আমরা জানি না। মানে মেয়েটার আত্মা তো আছে, এটা পরে জানা যায় হোটেলের মানে কিছু ওখানে মানুষজন বলে, এগুলো সবাই বলে না। এখন আদৌ সেটা সত্যি নাকি অন্য কোনো ব্যাপারে সেই মেয়েটার মার্ডার হয়েছিল কি? সেটা জানি না। কিন্তু ওই যেই রেস্টুরেন্টে খেতে গেছিল সেখানের ছেলেটা, ওই বয়টা যে সার্ভ করছিল সেই কথা কিন্তু বলে তাদের। দিদিভাই এই ঘটনাটা আমাকে শেয়ার করে আর বলে যে, "আপনি অবশ্যই বলবেন কিন্তু হোটেলের নাম বলার দরকার নেই। ঠিক আছে? হোটেলের নাম আমি বলব না। কারণ এগুলো আমাদের একটা গাইডলাইন থাকে তো, হোটেলের নাম আমি এখানে বলতে পারব না। আগেই বলে দিলাম। কেউ বলবে না দিদিভাই এখানে কমেন্ট করবে না যে আমাকে হোটেলের নামটা বলো। আমি হোটেলের নাম কিন্তু বলতে পারব না।" দিদিভাইও বলেছেন যে, "আপনি ঘটনাটা বলেন, মানুষকে আপনি সতর্ক করেন কিন্তু হোটেলের নামটা বলবেন না। কারণ এটা গাইডলাইনের বাইরে আর এটা বলাটা সেফ না। আমি এইটুকুনি বলতে পারি, এটা হচ্ছে ঢেউসাগর যেতে হোটেলটা পড়ে। এইটুকুনি তোমাদের বলে দিলাম। খুব টিপটপ একটা এক্সক্লুসিভ হাইজিনিক মেইনটেইন করা, খুব লাক্সারিয়াস একটা হোটেল। এইটুকুনি বলছি। কিন্তু নাম বলতে পারব না। তো চলো এবার কমেন্ট পড়ি। ১ম প্রদীপ দাস, অ্যাঞ্জেলিনা সোরেন, আয়ান হালদার, সোনিয়া মণ্ডল, গৌতম অধিকারী, তারপর মহুয়া পল কমেন্ট করেছে, জলি হাজরা দিদিভাই, ঝুমা চ্যাটার্জি, কৃষ্ণা ধারা, শুভঙ্কর ঘোরই, তারপরে সঞ্চারী চক্রবর্তী, প্যান্থার গেমিং উভয়টি, রূপা দে, তারপর বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, সোমা দাস পরিবার থেকে শম্পা মিনি কিচেন, সুমি দাস, তারপর সুমনা ভট্টাচারিয়া, শ্রাবণী হাজরা, ময়না দত্ত, তারপর রিয়া কমেন্ট করেছো, বাপন সাহা, পিন্টু ঘোষ, কিষাণু মান্না, সুকন্যা, তারপর সুদীপ রায়, পাপ্পু দে, শম্পা মিনি কিচেন, তারপর কমেন্ট করেছো আমাদের শম্পা মিত্র, সুনিতা চন্দ্র, তারপর কমেন্ট করেছো ডালি দেবনাথ দিদিভাই, চৈতালি রয়, পিঙ্কি দাস, তারপরে সোনু কমেন্ট করেছো, সন্তুর দুনিয়া। সবার কমেন্ট আমি খুব তাড়াতাড়ি পড়ে দিলাম নামগুলো। আজকের মতো আসবো, দেখা হবে আগামীকাল। আগামীকাল আমাদের শোনা কথাই কিন্তু ঘটনা আসবে আগামীকাল। আর ভূত সত্য চ্যানেলে যারা যারা ঘটনা শোনোনি অবশ্যই শুনে নিও। কেমন লাগলো আজকের দীঘার তোমাদের সত্য অভিজ্ঞতা সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা কোনো জায়গায় ঘুরতে গিয়ে ঘটে থাকে, অবশ্যই তোমাদের বা তোমাদের খুব কাছের বন্ধু বান্ধবের সাথে সেটা কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করো। নাম্বার, যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটি হচ্ছে 9088336183। ডিসক্রিপশন বক্সে কিন্তু পিন করা থাকবে, সেইখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বারে কিন্তু কেউ কল করবে না, কারণ এতে কিন্তু কোনো কল আসে না। ঠিক এখনের মতো গুড নাইট, টাটা।